প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 285 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এই এপিসোডে থাকছে হাড় হিম করা দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি, আর দ্বিতীয় ঘটনাও এসছে বাংলাদেশ থেকে। প্রথমবারের জন্যে ঘটনা পাঠাচ্ছে আশফাকুল আলম সজল। শান্তা এর আগে এই ঘটনার দুটো পার্ট পাঠিয়ে দিয়েছিল। আজকে সেই ঘটনার তৃতীয় এবং অন্তিম পর্ব আসতে চলেছে। আর আশফাকুল আমাদের যে ঘটনাটা পাঠিয়েছে সেটা সত্যি শোনার পর তোমাদের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। একটা লাশ বহনকারী গাড়ির সে ছিল হেল্পার বা খালাসি, এবং তারই সঙ্গে ঘটে যাওয়া একটা রাতের ঘটনা বা অভিজ্ঞতার ঘটনা আমাদেরকে ও লিখে পাঠিয়েছে। আশা করছি এই এপিসোড তোমাদের বেশ ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 285 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আসসালাম আলাইকুম রাজদা, আমি বাংলাদেশের সাভার ঢাকা থেকে শান্তা আক্তার মুন্নি আজকে তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি। যে ঘটনা বিগত দুটো পর্ব ধরে তোমরা শুনে এসেছো। তোমাদের হয়তো মনে আছে প্রথম পর্বে আমি বলেছিলাম 1990 সালে গাজীপুরে প্রত্যেক বছর যেখানে মেলা হতো, কয়েকজন বন্ধু মিলে সেই মেলা দেখতে গিয়েছিল। রাতে ফেরার সময় তারা মেলা থেকে সঙ্গে নিয়েছিল একটা জিলিপির পুটলি, কিন্তু বাড়ি ফেরার পথে তাদের সঙ্গে দেখা হয় 5টি মেয়ের। সেই 5টি মেয়ে একটি হিজল গাছের তলায় খেলা করছিল। তখন সেই বন্ধুরা, যাদের নাম ছিল সালাম, তন্ময়, হৃদয় ও আকাশ, তারা তাদেরকে বলে যে এত রাতে এখানে খেলছো কেন, তোমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তবে সেই মেয়েরা তাদের কোনো উত্তর না দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। তারপর সেই 4 বন্ধু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হৃদয় লক্ষ্য করে যে সেই জিলিপির পুটলিটা তাদের সাথে নেই। সে বাকি 3 জন বন্ধুকে দাঁড়াতে বলে দৌড়ে যায় সেই জায়গায় যেখানে সেই মেয়েগুলোর সাথে দেখা হয়েছিল, কেননা সে আন্দাজ করে জিলিপির পুটলি সেখানেই পড়ে গেছে। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পর হৃদয় তাদের কাছে ফেরে না। তারা 3 জন যখন বাড়ি ফেরে, তারা যায় হৃদয়ের বাড়িতে। গিয়ে দেখে হৃদয় বাড়িতেই বসে আছে, কিন্তু অস্বাভাবিক আচরণ করছে। তার পরের দিন হৃদয়কে পাওয়া যায় মৃত অবস্থায়। সে তার ঘরের টিনের চালে এক লাল ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরের পর্বে আমি বলেছিলাম যে হৃদয়ের খুব ইচ্ছা ছিল যতদিন মেলা চলবে প্রত্যেক দিন সেই মেলায় তারা সব বন্ধু মিলে যাবে, কিন্তু তার ইচ্ছে পূরণ হলো না। তার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সালাম একটা স্বপ্ন দেখেছিল যে হৃদয় হিজল গাছের নিচে বসে কাঁদছে আর বলছে যে তারা মানে বাকি বন্ধুরা তাকে কেন ছেড়ে গেল, তার জন্যই তার মৃত্যু ঘটেছে। হৃদয়কে দাফন করে আসার পর তারা আবার একদিন সেই হিজল গাছের সামনে দিয়ে যায়, এবং সেই দিন 5 জন নয় 4 জন মেয়েকে তারা দেখতে পায়। তাদেরকে দেখে সেই মেয়েগুলো হাসতে থাকে এবং তন্ময় আর আকাশ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সালাম তখন সেই মেয়েগুলোকে জিজ্ঞাসা করে যে তোমরা আজকে 4 জন কেন, আরেকজন কোথায়? মেয়েগুলো তখন বলে তোমার বন্ধুর সাথে খেলা করছে। তখন সবাই খেয়াল করে লাল রঙের ওড়না যেটা দিয়ে হৃদয় ফাঁসি দিয়েছে নিজেকে, সেই মেয়েগুলোর গলায় ঠিক সেরকমই ওড়না পরা। তারপর সকল বন্ধু দেখে যে সেই মেয়েগুলোর চোখ আগুনের মতো জ্বলছে, এবং 3 জন বন্ধু বাড়ির দিকে দৌড়াতে থাকে। তারপর সালাম বুঝতে পারে এটা সবই তার স্বপ্ন। ঘুম ভাঙলে তার মা তাকে বলে যে আকাশ সেই হিজল গাছের একটা ডালে লাল রঙের ওড়না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সেই দিন রাতে সালাম আবার স্বপ্ন পায় আকাশ হিজল গাছের নিচে বসে হাসছে আর বলছে, কিরে মেলায় যাবি না? সালামকে সে এও জানায় যে সেই মেয়েরা তাদেরকে নিয়ে গেছে, বাকি 2 জনকেও তারা নিয়ে যাবে। সালামের মা এরপর তাকে এক হুজুরের কাছে নিয়ে যায়, কিন্তু সালাম হুজুরকে কোনো কথাই বলতে পারে না। সে যেন এক মোহগ্রস্ত অবস্থায় থাকে। হুজুরের পর তন্ময় এবং সালামকে শরীর বন্ধ করার এক তাবিজ দেন।
একদিন বাজারে তন্ময়ের মায়ের সাথে সালামের যখন দেখা হয়, তার মা সালামকে জানায় যে তন্ময় পাগলের মতো করছে। বাড়িতে গিয়ে সালাম জানতে পারে যে তন্ময় বলছে যে আকাশ আর হৃদয় সেই মেয়েগুলোর সাথে সেই হিজল গাছের নিচে খেলা করছে। এমনই নাকি সে স্বপ্নে দেখেছে। তারা নাকি বলেছে তাদেরকেও সেই মেয়েগুলো মেরে ফেলবে। তন্ময় হুজুরের দেওয়া সেই তাবিজ হারিয়ে ফেলেছিল, তার জন্যে আবার এক তাবিজ দেওয়া হলো। কিন্তু তন্ময় কেমন যেন নীরব আর চুপচাপ হয়ে গেল। সে একা একা হাসতো, কার সাথে বিড়বিড় করে কথা বলতো, আর প্রায় সময় হিজল গাছের নিচে গিয়ে বসে থাকতো। অনেক চিকিৎসা হুজুরের কাছে নিয়ে যাওয়া করা হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। কিন্তু সালাম কোনো কথাই কাউকে বলতে পারছিল না। এরপর কি ঘটল সেটাই বলার জন্য শুরু করছি আজকের তৃতীয় এবং অন্তিম পর্ব। হৃদয় আর আকাশ মারা যাবার পর তন্ময় পুরোপুরি পাগল হয়ে যায়। এমন অবস্থা দেখে সালাম অনেক ভেঙে পড়ে। স্বপ্নে সালাম কি কি দেখছিল সেটা সে কাউকেই বলতে পারে না। আরেকদিন রাতে সালাম স্বপ্নে দেখল তন্ময় গলায় দড়ি দিয়ে সেই হিজল গাছের একটা ডালে ঝুলছে। এটা দেখে সালাম চিৎকার করে ওঠে আর তার ঘুম ভেঙে যায়। সালাম ভাবতে লাগে যেভাবেই হোক তন্ময়কে বাঁচাতেই হবে। তার দুই বন্ধুকে সে হারিয়েছে, এই বন্ধুকে সে হারাতে পারবে না। এদিকে সালামের মা সালামের এভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে যাওয়ায় তার কাছে আসে আর বলে, তোর বন্ধুদের যা অবস্থা হলো, তোকে এক কবিরাজের কাছে নিয়ে যাব। পরের দিনই সালামের মা তাকে এক নামকরা কবিরাজের কাছে নিয়ে যান। সেই কবিরাজ সালামের মাকে বলেন, আমি আমার পোষা জিনেদের মাধ্যমে কিছু খবর আদায় করে আগামী শুক্রবার তোমাদের বাড়িতে যাব, কিন্তু ততদিন তোমার ছেলেকে তুমি দেখে রেখো। এর মধ্যে যদি তোমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় আমার কিচ্ছু করার থাকবে না। এরপর সালাম তন্ময়ের বাড়িতে যায় আর গিয়ে শোনে তন্ময় বাড়িতে নেই। তার মা তন্ময়কে বলে সে নাকি সারা রাত ধরে তাকে খুঁজেছে, কিন্তু তন্ময়কে কোথাও পাওয়া যাচ্ছে না। সালামের মাথায় যেন বাজ পড়ে। সালামের মাথায় একটাই কথা এলো, সেই হিজল গাছ। তন্ময়ের বাড়ির লোক এবং স্থানীয় কিছু লোকেদের নিয়ে তারা দৌড়ে যায় হিজল গাছের কাছে। আর হিজল গাছের নিচে গিয়ে দেখা যায় তন্ময় গলায় লাল ওড়না দিয়ে সেই গাছেরই এক ডাল থেকে ঝুলছে। তার মৃত্যু খুবই অস্বাভাবিক। যেভাবে তন্ময়ের দেহ ঝুলছে সেই ডালে কোনো রকমভাবে একটা দেহ ঝুলে থাকতে পারে না, কিন্তু সবাই সেটা দেখে অবাক হয়ে যায় যে এমন একটা সরু ডালে এত ভারী একটা ছেলের মৃতদেহ কিভাবে ঝুলে আছে। সালামের স্বপ্ন আবার সত্যি হয়। তিন বন্ধুকে হারিয়ে সালাম বাকরুদ্ধ হয়ে পড়ে। তন্ময়ের লাশ দফন করে আসার পর সে অনেকবার তার মাকে বলতে চায় যে তাদের সাথে কি কি ঘটছে সে সবই সে জানে, কিন্তু কোনো কথা সে বলতে পারে না। কবিরাজ সালামদের বাড়িতে আসার ঠিক আগের দিন রাতে সালাম স্বপ্নে দেখে যে সেই মেয়েগুলো খিলখিল করে হাসছে, আর আজ তারা 5 জন নয় 8 জন। 5 জন সেই মেয়েগুলো আর 3 জন তারই বন্ধু তন্ময়, হৃদয় আর আকাশ। তার বন্ধুরা সবাই তাকে দেখে হাসছে আর বলছে, কিরে তোকে ছেড়ে দেব? না 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 না, তোকেও নিয়ে যাব। এই বলে তন্ময়, হৃদয় আর আকাশ সালামের দিকে এগিয়ে আসতে থাকে আর তার গলাটা টিপে ধরে। সালামের চিৎকারের আওয়াজ পেয়ে তার মা তার ঘরে এসে দেখে সালাম নিজের গলা নিজেই চেপে ধরে শুয়ে আছে আর কাটা ছাগলের মতো ছটফট করছে। সালামের মা যত দোয়া দুরুদ পারত তা পড়তে লাগলো এবং সালামের গলা থেকে হাত ছাড়াতে সে সক্ষম হয়। সেই রাতে সালামের মা না ঘুমিয়ে তার ছেলের পাশেই বসে থাকে সারা রাত। পরের দিন কবিরাজ সালামদের বাড়িতে আসে এবং সালামের মাকে বলে তন্ময়, আকাশ এবং হৃদয়ের পরিবারের লোকেদেরও ডেকে নিয়ে আসতে। কবিরাজ মশাইয়ের কথা মতো শুধু সেই 3 জনের বাড়ির লোকই নয়, প্রায় পুরো এলাকাবাসী সালামদের বাড়িতে এসে উপস্থিত হয়। সবাই এসে যাওয়ার পর কবিরাজ মশাই যা বলেন তা শুনে প্রত্যেকে অবাক হয়ে যায়। তিনি বলেন, প্রথম দিন যেদিন
মেলা থেকে ফেরার সময় জিলিপি হৃদয়ের হাতে ছিল, সালামের হাতে নয়। হৃদয় মেয়েগুলোকে দেখে ইচ্ছে করে সেই জিলিপির পুটলি সেই স্থানে রেখে এসেছিল, যাতে করে তার বন্ধুরা এগিয়ে যাওয়ার পর সে সেই মেয়েগুলোর কাছাকাছি যেতে পারে। তারপর সে তাই করে। হৃদয় 3 জন বন্ধুকে সেখানে দাঁড় করিয়ে সেই জিলিপির পুটলি আনতে যায়। তখন একটি মেয়ে সেখানে ছিল, আর সেই মেয়েটিকে একা পেয়ে হৃদয় তার গলার লাল ওড়না ধরে টান দেয় এবং অসভ্য কিছু কথা বলে। সেই রাতে 4 বন্ধু যে মেয়েগুলোকে দেখেছিল তারা ছিল জিন কন্যা। সেই 5 জন কন্যা মিলে হৃদয়কে হত্যা করে এবং তারা সেই রাতে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে বাকি বন্ধুদেরও তারা হত্যা করবে। একজন বন্ধুর অশালীন আচরণের সাজা তারা সবাইকেই দেবে, কেননা এই বন্ধু যেমন বাকি বন্ধুরাও তেমনই হবে। এক এক করে তারা 3 জন বন্ধুকেই হত্যা করে, কিন্তু সালাম যাতে কাউকে কিছু না বলতে পারে তার মনকে তারা ভুলিয়ে রেখেছিল, তাই সে এতদিন কিছুই বলতে পারেনি। কবিরাজ মশাই এও বলেন যে 3 জন বন্ধু মারা গেছে ঠিকই, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। আগে যদি জানতে পারা যেত হয়তো সেই 3 জনকে বাঁচানো যেত। সেই কবিরাজ নাকি তার পোষা জিনেদের দিয়ে সেই 5টি মেয়ের বাবা জিনের সর্দারের কাছে তার জিনেদের মাধ্যমে খবর পাঠায়, এবং সেই জিনের সর্দার নাকি নামাজ ইবাদত বন্দেগি করত। তাই তিনি তার 5 কন্যাকে অনেক বুঝিয়ে বলেছেন যে সালামের কোনো ক্ষতি যাতে তারা না করে। জিনের সেই 5 কন্যা কবিরাজের পোষা জিনেদের মাধ্যমে বলে পাঠিয়েছিল যে তারা সালামের কোনো ক্ষতি করবে না। এই ছিল ঘটনা। এই সালাম এখনো বেঁচে আছেন, তিনি এখন বৃদ্ধ। উনি যখন ঘটনাটি আমাকে বলেন তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। 3 জন বন্ধুকে চোখের সামনে হারানো যে কতটা বেদনাদায়ক তার কান্না থেকে বোঝা যাচ্ছিল। যদি আমার ঘটনা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে সকলে, আর আমার কাছ থেকে আরও ঘটনা চাও কিনা সেটাও জানাতে ভুলো না। রাজদা, তোমার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। ভালো থেকো, প্রেতপক্ষ দীর্ঘজীবী হোক। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনার শেষ হলো আজকে। অনেক দিন ধরেই এই পর্বগুলো চলছিল। প্রথম 2টো পর্ব আমি যতটা পেরেছি একটু শর্ট করে বলে দিয়েছি। যারা হয়তো প্রথমবার এই ঘটনা শুনছো তাদের সুবিধার্থে, তবে আমি বলবো যে এর আগের পর্বগুলো তোমরা অবশ্যই শুনে নিও। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শান্তার ঘটনা সকলেই চায়, এটা বলার কিছু নেই। শান্তার ঘটনা প্রত্যেকবারই একটা অন্যরকম মাত্রা টেনে দেয়। যেমন শান্তার পাঠানো জ্যোৎস্না পাগলির সিরিজ কিন্তু একেবারে সুপারহিট। তোমরা সকলেই ভালোবাসা দিয়েছ এবং তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে জ্যোৎস্না পাগলি সিরিজের একেবারে একদম আলাদা একটা প্লেলিস্ট। তাহলে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আশফাকুল আলাম সজল। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 285 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ছেলেটা চলে গেল এইভাবে এখনো বিশ্বাস হয় না রে আশফাক। ছেলেটাকে তো বড় হতেই দেখলাম না। এমনই কাজের সাথে যুক্ত, সকালে যখন বের হই কাজে তখনও ছেলে ঘুমায়, আর রাতে যখন ফিরি তখনও ছেলে ঘুমাতো। এই কথাগুলো মোহর আলী আমাকে বলেছিল সেই রাতে, যেই রাতের কথা আমি কোনো দিনও ভুলব না। 2 সপ্তাহ আগে মোহর আলী তার 9 বছরের ছেলেকে হারিয়েছে। এক পথ দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু ঘটেছিল। মোহর আলী একজন অভিজ্ঞ লাশবাহী গাড়ির চালক, আর আমি তার খালাসি বা হেল্পার। বহু বছর ধরে আমি আর মোহর মৃতদেহ বহন করে চলেছি, কিন্তু কখনোই কোনো অলৌকিক বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হইনি আমরা। কিন্তু সেই দিন রাতটা ছিল একেবারে অন্যরকম। গভীর রাত, জায়গার নাম আমি উল্লেখ করতে পারবো না। বাংলাদেশেরই এক নির্জন হাসপাতাল থেকে আমাদেরকে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয়েছিল। আমি আর মোহর আলী যখন সেই হাসপাতালে গিয়ে উপস্থিত হই, আমরা জানতে পারি যে সেই লাশটা ছিল এক বৃদ্ধ তান্ত্রিকের। তার নাম কামরুদ্দিন শাহ। হাসপাতালের লোকেরা আমাদেরকে লাশ হ্যান্ডওভার করার সময় বলল এই তান্ত্রিক নাকি কুফরি বিদ্যা চর্চা করত, বিভিন্ন আত্মার সঙ্গে কথা বলতো সে।
আর তার মৃত্যু নাকি স্বাভাবিক ছিল না। তাই একবার দফন করার পর তার শরীর নাকি আবার কবর থেকে তোলা হয় ময়না তদন্তের জন্যে, আর তারপর আবার সেই লাশ তার বাড়ির লোকেদের কাছে ফিরিয়ে দিতে হবে। তার বাড়ির লোকেদের মধ্যে কেউই হাসপাতাল থেকে লাশ নিয়ে যেতে রাজি হননি, তাই সেই দায়িত্ব আমাদের কাঁধে পড়ে। হাসপাতালের কর্মীরা দ্রুত লাশ গাড়িতে তুলে দিল, কিন্তু একজন বৃদ্ধ নার্স, যে কিনা আমাদের খুবই পরিচিত ছিল, সে ফিস ফিস করে আমাদেরকে বলে, বাবা সাবধানে যেও, এই লাশটা সাধারণ নয়, খুবই অশুভ এই ব্যক্তি, অনেক নোংরা কাজের সঙ্গে সে লিপ্ত ছিল। সে নাকি মৃত্যুর আগে বলে গিয়েছিল মৃত্যু তাকে আটকে রাখতে পারবে না, তার মৃত্যু হলেও সে ফিরে আসবে। মোহর আলী সেসব কথায় পাত্তা দিল না, আর আমাকে বলল, এমন বহু লাশ আমি বহন করেছি, এ নাকি অশুভ লাশ। হাসপাতালের কর্মীরা চলে যেতে লাশের স্ট্রেচার যখন গাড়িতে ঢুকিয়ে দিই, প্রথম ঘটনাটা ঘটে সেই মুহূর্তে। লাশ রাখার স্ট্রেচারটা নিজে থেকেই কেমন যেন কেঁপে ওঠে। মোহর কিন্তু সেই দৃশ্য দেখেছিল, আর আমি মোহরকে বলি, কি হলো ব্যাপারটা? মোহর তখন আমাকে বলে, আরে কিছু না, এই স্ট্রেচারের ট্র্যাকটা একটু জাম হয়ে গেছে তো, তেল দিতে হবে। গাড়ি যখন শুনশান রাস্তা দিয়ে এগিয়ে চলেছে, প্রথম যেটা শুনতে পাই সেটা হচ্ছে একটা হালকা নিঃশ্বাসের আওয়াজ গাড়ির পেছন থেকে ভেসে আসছে। আমার সারা শরীরে ভয়ের এক শীতল স্রোত বয়ে যায়। রাস্তা ছিল ফাঁকা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এই তান্ত্রিকের গ্রামের বাড়ির রাস্তা আসতে তখনও 1.5 ঘন্টা বাকি। হঠাৎ গাড়ির হেডলাইটটা একবার উজ্জ্বল হয়ে জ্বলে উঠে একেবারে গেল নিভে। মোহর আলীকে গাড়ি দাঁড় করিয়ে দিতে হলো। সে রাস্তার ধারে গাড়ির গতি কমিয়ে ব্রেক চাপল, আর ঠিক সেই মুহূর্তে আমার কানে একটা শব্দ আসলো, আমি এখনো মরিনি। মোহর আলীও সেই শব্দ শুনতে পেয়েছিল। আমি আর মোহর গাড়ির পেছন দিকে ঘুরে দেখি ভেতরের আলো নিভে গেছে, কিন্তু জানলা দিয়ে যে বাইরের আলো আসছে সেই আলোতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে লাশের ওপর থেকে কাপড় একটু সরে গেছে, আর সেই মৃতদেহের চোখ অর্ধেক খোলা। আমি প্রচন্ড অবাক হয়ে যাই, কেননা সেই মৃতদেহ একটা বড় মৃতদেহ বহনকারী ব্যাগে ছিল। সেই চেনটাও বা খুলল কি করে, আর সেই কাপড়ও বা কি করে সরে গেল, তা আমার বোধগম্য হলো না। আমার হৃৎস্পন্দন দ্বিগুণ হয়ে গেল এই দৃশ্য দেখে। কিন্তু মোহর আলী নির্বিকার। সে ইঞ্জিনের সামনে গিয়ে বনেট খুলে কি একটা করলো, তারপর এসে স্টার্ট দিতেই আবার গাড়ির আলো জ্বলে ওঠে। আমি গাড়ির পেছন দিকে ঘুরে তাকাই, লাশ একেবারে ঠিকঠাক রাখা রয়েছে। এতক্ষণে আমি বুঝতে পারলাম যে মোহর আলী, যে কিনা সবকিছু দেখেও না দেখার ভান করছে, সে পরিষ্কার বুঝতে পেরেছে যে গাড়ির মধ্যে কোনো ভৌতিক উপস্থিতি অবশ্যই রয়েছে। কিছুক্ষণ পর সেই তান্ত্রিক কামরুদ্দিন শাহের গ্রামের বাড়ির রাস্তা এসে পড়ল। পাকা রাস্তা থেকে আমরা গ্রামের কাঁচা রাস্তায় এসে পড়লাম। আমার আর গাড়ির পেছন দিকে দেখার সাহস নেই, কিন্তু গাড়ি চলতে চলতে মোহর আলী একবার সেই পেছন দিকে তাকিয়ে দেখল, আর আমাকে বলল, এই আশফাক, দেখতো লাশের হাতটা যেন নড়ছে। আমি তখন মোহর আলীকে বললাম, না না, আমি দেখব না, আমি কিছুতেই দেখব না। আমি জানি তুমিও বুঝতে পেরেছ যে কিছু একটা গন্ডগোল রয়েছে, তুমি না বোঝার ভান করছো। ঠিক সেই সময় একটা ফিসফিসানির আওয়াজ গাড়ির পেছন থেকে ভেসে আসে। সে বলছে, আমার শেষ কাজ বাকি আছে, আমাকে সাহায্য করলে আমি তোর ছেলের সাথে শেষ দেখা করাবো। ও তোকে আব্বা আব্বা বলে ডাকবে, শুনতে চাস? মোহর আলী গাড়ির ব্রেক চাপল, কিন্তু আমি চোখ বন্ধ করে বসে রয়েছি। পেছন থেকে আমি সমস্ত কথা শুনতে পেয়েছি। মোহর আলী এই সময় গাড়ির পেছন দিকে তাকিয়ে বলে উঠল, আমার ছেলেকে আমি শেষ দেখা দেখতে পাইনি। ও আমাকে একবার আব্বা বলে ডাকুক, আমি দেখেনি। আমি সব সাহায্য করব তোমাকে। বলো বলো আমাকে কি করতে হবে। আমি তখন মোহর আলীকে বলি, কি পাগলামো করছো? এক্ষুনি গাড়ি থেকে নামো আর পালাও, আমাদের ঘোর বিপদ। ঠিক সেই সময় আমরা দুজনেই দেখতে পাই সেই গ্রামের রাস্তার ওপর
যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর গাড়ির আলো যত অবধি গেছে আর যেখান থেকে অন্ধকার শুরু হয়েছে সেই সীমানা থেকে একটি বাচ্চা ছেলে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। অনেকটা কাছাকাছি আসার পর সেই বাচ্চাটি ডেকে উঠল, আব্বু আব্বু। মোহর আলী পাগল হয়ে উঠল। আমি পরিষ্কার দেখলাম মোহর আলীর 9 বছরের ছেলে, যাকে কিনা কয়েকদিন আগেই আমরা দফন করে এসেছি, সে সেই গ্রামের রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে। এরপর আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই গাড়ি থেকে নেমে উল্টো দিকে দৌড়াতে আরম্ভ করি। আর তারপর মোহর আলীর সাথে কি হয়েছিল তা আমি জানতে পারিনি, তবে এটুকু জানতে পেরেছিলাম মোহর আলী নিখোঁজ হয়ে গিয়েছিল। তার বাড়ির লোকজন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল, আর সেই কারণে আমাকেও পুলিশের জেরার কবলে পড়তে হয়। কিন্তু আমি পুলিশকে সমস্ত সত্যি কথা জানাই। পুলিশ নাকি 3 দিন পর শহর থেকে দূরে এক অন্য প্রান্ত থেকে সেই লাশবাহী গাড়িটা খুঁজে পায়। গাড়ির দরজা ছিল খোলা, স্টিয়ারিং এর সামনে রক্তের ছোপ। এই ঘটনার কোনো কিছুরই কুল কিনারা করতে পারা যায়নি, তবে আমি কৌতূহল না আটকাতে পেরে সেই কামরুদ্দিন শাহ তান্ত্রিকের গ্রামে গিয়েছিলাম। সেই গ্রামেরই একজন বয়স্ক ব্যক্তি আমাকে জানিয়েছিল যে এই কামরুদ্দিন শাহ তার মৃত্যুর আগেই বলেছিল যে আমি আবার ফিরব, আমার কাজ এখনো বাকি। তার বিশ্বাস ছিল মৃত্যুর পরও তার আত্মা জাগ্রত থাকবে। সেই গ্রামের লোকেরা দাবি করত যে গভীর রাতে তারা একটা কালো ছায়ামূর্তি দেখতে পায় সেই গ্রামের রাস্তার ওপরে বা শ্মশানের পাশে। মোহর আলীকে 1 মাস পর পাওয়া গিয়েছিল ঢাকা শহর থেকে অনেক দূরে এক রেল স্টেশন থেকে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আর জিজ্ঞাসা করে যে কামরুদ্দিন শাহের দেহ কোথায় গেল, কিন্তু তার কোনো উত্তর সে দিতে পারেনি। এই মোহর আলী এখনো পাগলাগারদে ভর্তি। আমি পুলিশকে যা যা জানিয়েছিলাম সেটা একেবারেই পুলিশের বোধগম্য হয়নি এবং তারা সেই ঘটনা হেসে উড়িয়ে দেন। কিন্তু মোহর আলীর সাথে কি ঘটেছিল সেটা তো আমি জানি, আবার হয়তো জানি না। হয়তো মোহর আলীর সাথে সেই রাতে যদি থেকে যেতাম তাহলে আমারও মোহর আলীর মতোই অবস্থা হতো। মোহর আলীর সাথে যা ঘটেছিল সেটা সত্যি আমার কাছে রহস্যই রয়ে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম। আশফাক আমাদেরকে পাঠিয়েছে এই প্রথমবারের জন্যে। আশফাকুল আলাম সজল, তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। আর তুমি এই ঘটনার প্রত্যক্ষদর্শী সেটা ভেবেও গায়ে কাঁটা দিচ্ছে। তোমার সাথে কন্ট্যাক্ট করার একটা ইচ্ছা আমার রইল। আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এবং শুধু আশফাকই নয়, আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট রাখে আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তোমরা যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা করতেই পারো। আর এবার চলে যাব আজকের শাউট আউট পর্বে। অজন্তা হোর লিখেছে আজকের 4টে ঘটনাই দারুণ ঘটনা, খুব ভয়ের না হলেও শুনে মন ভরে গেল। কমেন্ট করেছে নন্দিনী দে, লিখেছে প্রতিটি ঘটনা আউটস্ট্যান্ডিং। কমেন্ট করেছে রিয়া থান্দার, লিখেছে খুব ভালো হয়েছিল দাদা আগের ঘটনা, আর আজকেরটাও খুব ভালো হয়েছে, আরও এগিয়ে যাও, আর থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। কমেন্ট করেছে জয়া বণিক, লিখেছে অনেকদিন পর আবার চলে এলাম কমেন্ট করতে, আশা করি খুবই সুন্দর ঘটনা হতে চলেছে। কমেন্ট করেছে তন্ময় মণ্ডল। নবনীতা দে লিখেছে আজকের 4টে ঘটনাই দারুণ ছিল, সেকেন্ড ঘটনাটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক, অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে। কমেন্ট করেছে শ্যাডো ওয়ারিয়ার। চুমকি ঘোষ লিখেছে রাজদা কেমন আছো, আজকের এপিসোড এক কথায় দুর্দান্ত, আমার তরফ থেকে অনেক অনেক লাইক। কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী। শ্রেয়শ্রী বড়ুয়া লিখেছে রাজদা তোমার ঘটনা না শুনে আমার মেয়ে ঘুমোয় না, সবসময় তোমার ঘটনা ওর শোনা চাই। ওর নাম যশশ্রী সিনহা, কেজিতে পড়ে, তুমি ওর নামটা একবার নিও, ও খুব খুশি হবে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, আরও বড় হোক প্রেতপক্ষ। কেজিতে পড়ে আর এরকম ভৌতিক ঘটনা শুনে ভেবেই অবাক লাগছে। যশশ্রী, খুব সুন্দর নাম, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আদর।
কমেন্ট করেছে ইসমাইল কমেডি। শ্রাবন্তী রক্স লিখেছে তোমার ভয়েসে গল্প শুনতে খুব ভালো লাগে। কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, সুরজ কুমার, রিয়া সর্দার, মোহাম্মদ মঞ্জু, সৌমিত্র সর্দার, প্রিয়া লাইফস্টাইল, স্মৃতি রঞ্জন ঘোষ, একলা পথের পথিক রে ভাই, আশিস কোলে, সুদেশনা সিনহা রয়, রাহুল আলাম, বাবাই দাস, অভি স্টুডিও আর গীতা গোস্বামী। এই সবকটা কমেন্টই এসছে শ্মশানে থাকা এক পাগলের মৃত ব্যক্তিদের প্রেতাত্মা দেখার ঘটনা প্রেতপক্ষের 283 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।